হুকুম হুঁশিয়ারির পর হাকিমপুর অনুপ্রবেশ রোধে হোল্ডিং সেন্টার তৈরি হতেই বসিরহাট সীমান্তে বাংলাদেশে ফেরার ভিড়। মুখ্যমন্ত্রী ফের জানিয়ে দিলেন রাজ্যের রসদে ভাগ বসাতে দেব না। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো সবকা বিকাশের জন্য সবকা সাথের নীতিতেই যে তার সরকার হাঁটছে, ফের তার নজির রাখলেন মুখ্যমন্ত্রী। দুটি প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন 18 জন তৃণমূলের জনপ্রতিনিধি। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু দেখুন বার্তাটা একদম স্পষ্ট ভাষায়, সহজ ভাষায় দেওয়া হয়েছিল যে এই দেশ আমার, এই মাটি আমার, এখানে অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই নেই, আমাদের রসতে ভাগ বসানোর কোনো অধিকার তাদের নেই। এই সহজ এবং সার সত্য বার্তাটা স্পষ্ট ভাষায় যাওয়ার পর থেকে আজ হাকিমপুর সীমান্তে সকাল থেকে লক্ষ্য করা গিয়েছে বাংলাদেশে ফেরার জন্য ভিড়। শুরুতেই প্রতিবেদনের আকারে রাখবো সেই ছবিটা দেখুন। যেতেই তো হবে, কি করবো, থাকা যাবে না দেশে। আর রেশন কার্ড ছিল না, আধার কার্ডটা করতে পেরেছি, শুধু আধার কার্ডটা করে না। এসআইআর এর আগে দেখা গেছিল যে ছবি, এবার অনুপ্রবেশকারীদের হঠাতে সরকারের তৎপরতার মধ্যেই উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল সেই একই ছবি। এদেশ ছেড়ে ওদেশে ফেরার তৎপরতা। তড়িঘড়ি দেশে ফিরলে বাঁচা যায়। একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফকে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে, অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া। সোমবারের পর মঙ্গলবার উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল এই ছবি। ফেরার থেকে পার হলাম এই নিচে দিয়ে, হারিয়ে আসলাম। এই 1 বছরের মতন ছিলাম, এখন চলে যাচ্ছে। ধরো 1 বছর হয়ে গেছে, আমি ঘুরে যাচ্ছি। ওই সরকার একটি দেশের মানুষ দেশে চলে যায়। কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন, তারপর 1 বছর, কেউ 7 বছর, কেউ বা 1 যুগ ধরে থাকছেন এই রাজ্যে। যেমন খুলনার বাসিন্দা ওবায়দুল, বছর 2 আগে সীমান্ত পেরিয়ে এসেছিলেন। এখানে এসেছিলেন তখন পাসপোর্ট ছিল না, পাসপোর্টের মাধ্যমে আসেননি। বাড়ি ফিরছেন কেন? চলে যাচ্ছে, এখন সরকার থাকতে দিচ্ছে না তাই। খুলনার মোহাম্মদ রাজ্জাক প্রায় 8 বছর ধরে থাকতেন উত্তর 24 পরগনার শাসনে। কত বছর আগে এসেছিলেন? এই 7-8 বছর আগে এমনি চলে এসেছিলাম। পাসপোর্ট ছিল না গো বাবা, তো বিএসএফ আটকায়নি? তখন চুরি করে পার হইলাম, এদিক সেদিক করে হই। 14 পুরুষের বাস পদ্মা পারে, তারাই বেআইনিভাবে ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন। এসেছিলেন 10-15 বছর। 15 বছর আগে এসেছিলেন। ওই কাগজ করতাম, রিক্সা চালাতাম, তা পুলিশে ধরতো। তা একজন বলে কি পুলিশের একটা অফিসারে কোনো ডকুমেন্ট নাকি এখানে থাকে, যেটা একটা ডকুমেন্ট করিল, বুঝলে, তাই 199 তাই করিলাম। আমি কোনোদিন ভোট দিইনি। রেশন কার্ড ছিল না, শুধু আধার কার্ডটা করিলাম। বাংলাদেশের যশোরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ 4 বছর আগে ধামাখালি হয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন, থাকতেন মেটিয়া বুরুজে। কিভাবে এসেছিলেন? ওই বর্ডারের মাধ্যমে, লোকের মাধ্যমে লোক আসছিল, ওই সাথে ধামাখালি দিয়ে এই যে এই জায়গায় এনআরসি শুরু হয়েছে। আমাদের তো কিছু নেই, আমাদের কোনো সবুত নেই, আমাদের কোনো আর বেআইনি ভাবে। গত 1.5 বছর ধরে দক্ষিণ 24 পরগনার ফলতায় থাকতেন বাংলাদেশের হোসেন আলী বিশ্বাস। রাজ্যে হোল্ডিং সেন্টার তৈরির ঘোষণা হতেই দেশে ফিরছেন তিনিও। কবে? 1.5 বছর। অবৈধভাবে থাকতেন? এসআইআর পর্বেও সীমান্তে এই ছবি দেখা গিয়েছিল। রাজ্যের সরকার বদল হতেই ফের বাংলাদেশে পালানোর জন্য হুড়োহুড়ি পড়ে গেছে অনুপ্রবেশকারীদের মধ্যে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, হোল্ডিং সেন্টার তৈরির শুধু ঘোষণা নয়, দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টার চালু পর্যন্ত হয়ে গিয়েছে এবং তারপর এই বসিরহাট হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কিভাবে এই যে তারা যাচ্ছেন এবং তাদের ডিপোর্টেশনটা কিভাবে হচ্ছে? হ্যাঁ সুব্রত, তোমাকে বলি যে গত কয়েকদিন ধরে যে এসআইআর পর্বে যে ছবিটা আমরা দেখেছিলাম, যে বসিরহাটের হাকিমপুর যে চেকপোস্ট, সেই হাকিমপুর সীমান্ত থেকে বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিদের দেশে ফেরার ঠিক এইভাবে রাজ্য সরকার যখন ঘোষণা করেছে যে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই এ রাজ্যে হবে না, তখনই গত কয়েকদিন ধরে বাংলাদেশ সীমান্তে যারা বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা চলে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছে হাকিমপুর চেকপোস্টে। ক্যামেরাম্যান প্রতিক্রিয়ায় তোমার ছবিটা দেখাচ্ছে যে আজকে শতাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা জড়ো হয়েছেন হাকিমপুর চেকপোস্টে। তারা জড়ো হয়ে রয়েছেন। গত কয়েকদিন ধরে যে ছবিটা দেখা যাচ্ছিল, বিএসএফ তাদেরকে যে আউটপোস্ট বিওপিতে নিয়ে যাচ্ছিল এবং সেখান থেকে বিজিবির মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছিল, কিন্তু আজকে যে
যে সিদ্ধান্ত হয়েছে, এই মুহূর্তে বসিরহাট জেলার শীর্ষ কর্তারা অর্থাৎ এসডিপিও বাদুরিয়া এসছেন এবং বসিরহাট পুলিশ জেলার ডিআইবির অফিসার এসছেন। তারা কথা বলছেন যে যেটা সিদ্ধান্ত হয়েছে যে বনগাঁয় তাদের পাঠানো হবে। যারা এসছেন বাংলাদেশ থেকে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা কিভাবে এসছিলেন এদেশে? আমি একা আইলাম, ওই মাঠে গরু মরু খাওয়াছিল, তাই আমি পাঁচটা টাইগের কত টাকা দিয়ে? কোনো টাকা কোনো দালালের সাথে না, কিভাবে এদেশে থাকছিলেন কোনো নথি ছাড়া? না কোনো নথি ছাড়া এমনি কাজ মাস করতাম, কোনো কিছু ছিল না। কাদের ভরসা এখানে থাক? কারোর না, কেউ থাকতে দিইনি, কেউ থাকতে দিইনি, আমরা ফুটপাথে থাকতাম। এতদিন বেআইনিভাবে কিভাবে ছিল? বিয়াহীন কি করবো, পেটের জ্বালায় ছিলাম, কি করবো, দেশে পেট চলে। কত বছর আপনি আছেন? আমি 10 বছরের মতন আছি। কিভাবে এসেছিলেন? ওই বাবা আমার ছোটবেলা নিয়ে এসেছিল। কত টাকা দিয়েছিল দালালকে? আমি জানি না কত টাকা দিছিল। এখানে কাগজপত্র ছাড়া কিভাবে থাকছিল? ওই ফ্রিতে ছিলাম। কারা থাকতে দিয়েছিল? ওই লোকের ওখানে থাকতাম। এখন চলে যাচ্ছেন কেন? ওই লোকেরা থাকতে দিচ্ছে না। অর্থাৎ তারা স্বীকার করে নিচ্ছেন তারা বেআইনিভাবে এখানে থাকছিলেন, অর্থাৎ তারা অনুপ্রবেশকারী। এবং প্রতীক তোমাকে ছবিটা দেখাচ্ছে যে শয়ে শয়ে মানুষজন তারা অপেক্ষা করছেন, তারা দেশে ফিরে যাবেন, কেননা তাদের কাছে কোনো ভারতীয় নথিপত্র এরকম অনুপ্রবেশকারী তারা একেবারে এই মুহূর্তে সরকারের একেবারে অনমনীয় কঠোর অবস্থানের পর তারা দেশে ফিরে যেতে কার্যত বাধ্য হচ্ছেন। আমি দ্রুত এখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসবো। আপনি শুনলেন এই প্রতিবেদনেও যে 15 বছর ধরে তারা থাকছিলেন। তার মানে এই 15 বছরে এসআইআর এর সময় যে এরকম একটা ঢল লক্ষ্য করা গেছিল, গত 15 বছরে এদের ডিটেক্ট করা এবং ডিপোর্ট করার মতন কোনো প্রচেষ্টা গত তৃণমূল সরকারের আমলে ন্যূনতম উদ্যোগটুকুও দেখা যায়নি। না শুভ্র, একটু আগে তুমি একটা কথা বললে, এ দেশ আমার, এ মাটি আমার। ঠিকই তো, এ দেশ আমার, এ মাটি আমার। এই দেশের মানুষদের জন্য এই দেশের সম্পদ। বাইরে থেকে এসে এই দেশে থাকলে আমার দেশের সম্পদ আমার দেশের মানুষের বদলে বাইরের লোক যদি ভোগ করে, তাহলে আমাদের দেশের সম্পদ, কোনো দেশের সম্পদই কিন্তু অনন্তকাল ধরে চলতে পারে না। ফলে এটা ঘটবে কি, আমাদের দেশের লোকেদের সম্পদের টান পড়বে, যার জন্য পৃথিবীর কোনো দেশই অনুপ্রবেশকারীদের সহ্য করে না। দুর্ভাগ্যবশত আমাদের দেশে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল এবং এই ন্যারেটিভ শুরু করেছিল বামপন্থীরা, তারপর তৃণমূল তাদের সার্থক উত্তরসূরি, তারাই ন্যারেটিভটাকে চালিয়ে নিয়ে গেছে। এখানে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 2005 সালে এক তারা কাগজ ছুঁড়ে ফেলে বলেছিলেন 1 কোটির বেশি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে রয়েছে, ভোটার লিস্টে নাম ঢুকে গেছে, নিজে মুখ্যমন্ত্রী হওয়ার পর চূড়ান্ত মিথ্যাচার করেছিলেন যে এখানে নাকি কোনো অনুপ্রবেশকারী নেই, কেউ নেই, সবাই নাকি এখানকার বৈধ নাগরিক। আজকে তো প্রমাণ হয়েছে, এসআইআর সময় তো প্রমাণ হয়েছে। শুধু তাই নয়, এসআইআর এর সময় যেটা লক্ষ্য করা গেছে সেটা আজকে লক্ষ্য করা যাচ্ছে। আমি বলছি শুধু এরা থাকছিলেন এরকমটা শুধু রাজগোপাল বাবু নয়, এর আগে দর্শকদের সামনে আমরা দেখিয়েছি যে এই অনুপ্রবেশকারীরা তারা সরকারি প্রকল্প পর্যন্ত পেয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পর্যন্ত পেয়েছে, ভোট পর্যন্ত দিয়েছে। তার মানে আমার রাজ্যে কারা আমার রাজ্য চালাবে সেই নীতি নির্ধারণটা পর্যন্ত এরা করেছে, যাদের এ রাজ্যে থাকার তাদের কোনো অধিকারটুকুও নেই। হ্যাঁ দেখুন, এই অনুপ্রবেশকারীরা এদের দেখলে মনে হচ্ছে খুবই নিরুপায়, কিন্তু আসলে নিরুপায় নয়। এদেরকে নানান ধরনের রাজনৈতিক শক্তি বিভিন্ন সময় স্বাধীনতার বহু আগে থেকেই তাদেরকে নানানভাবে নিয়ে এসে, এবং সব দেশে মেক্সিকানদের যে আমেরিকায় নিয়ে আসা, তাদের বড় চক্র কাজ করে, সস্তায় লেবার পাওয়া যায়। আমাদের দেশে রাজনৈতিকভাবে ভোটার লিস্টে নাম তোলানোর জন্য বহু লোক নিয়ে এসে, এখন নাম বললে হয়তো অনেকেই দুঃখ পাবে। তো যাই হোক, এবং এটা দেখা যাচ্ছে এই যে লোকগুলো যেগুলো বলছে, গত 15 বছর ধরে কিন্তু এর একটা ব্যাপক অগ্রগতি লাভ করেছে। এর যে সরকার ছিল সেই সরকারের নানানভাবে দেখা গেছে বাইরে থেকে যারা এসছে তারা কার্ড পাচ্ছে, তারা রেশন পাচ্ছে, ভোটার লিস্টে নাম উঠছে এবং সরকারের হয়ে গুণগান গাইছে, মিছিল টিচিলে যাচ্ছে, সেগুলো আমরা দেখেছি। এবং এর ফলেই যেটা ঘটেছে যে এরা ওই বলছে বিএসএফ এর দায়িত্ব, স্টেটের দায়িত্ব না, এই ধরনের কথাবার্তা তারা কিন্তু একেবারে, আপনি যেহেতু একেবারে এই কথা বললেন, আমি দর্শকদের সামনে এখানে রাখতে চাইবো, স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এদের আমাদের রসদে ভাগ বসানোর কোনো অধিকার নেই। দেখুন কি বলেছেন। প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই। সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফের যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল,
আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। लेकिन दामाद है ये लोग, जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। দেখুন, সম্পত্তি বা রসদ শুধু নয়, এই রাজ্যের এই যে অনুপ্রবেশের সমস্যা, তার সঙ্গে সরাসরি যোগ রয়েছে ইন্টারনাল সিকিউরিটির, যার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী প্রচারে এসে এইটা বলে গেছিলেন যে দেশের সুরক্ষার জন্য এবার পশ্চিমবঙ্গের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সলিল ভট্টাচার্য, দেখো মানে লেটার অ্যান্ড স্পিরিট কিন্তু দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছিলেন সেটা কিন্তু ঠিক মতো হয়নি, মানে মানা হয়নি বা মানতে পারা যায়নি, এত কুইক এসআইআরটা হয়েছিল। উনি বলেছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। তারপরেও দেখো এখন ওখানে কাতারে কাতারে, স্বরূপনগর বলো, ওই বর্ডারে বলো, কাতারে কাতারে লোক এখন যাওয়ার জন্য, কারুর হবে নির্বাসন আর কারুর হবে প্রত্যাবাসন। রিপ্যাট্রিয়েশন, যাদের নথি আছে কিন্তু এক্সপায়ার করে গেছে তারা তাদের দেশে ফিরে যাক, আর ডিপোর্টেশন যাদের হবে তাদের নির্বাসন ধাক্কা দিয়ে ওদের বাংলাদেশে বের করে দেবে। আমি একদম কোয়াইট এগ্রি করি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের জিনিসের, আমাদের এক্সচেকার খরচা করে কেন ওদের খাওয়ানো, পড়ানো, ঘুমানো কেন ওদের অ্যালাউ করা হবে? এটা তো হতে পারে না, দিনের পর দিন, দিনের পর দিন। এবং এসআইআরটা কিন্তু আমার মনে হয় এখন কিন্তু ইমিডিয়েটলি সেন্সাস চালু করা উচিত। বেশ, হ্যাঁ, দ্রুত বিশ্বনাথ চক্রবর্তী। দেখো দেখো কি কন্ট্রাস্ট দুটো অবস্থান। একটা সরকার কয়েকদিন আগ পর্যন্ত ছিল যারা অনুপ্রবেশকারীদের উৎসাহিত করেছে, তাদের জন্য জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, জাল রেশন কার্ড, এমনকি সরকারি প্রকল্প দান করেছে, ভোট ব্যাংকে পরিণত করেছিল। আর আরেকটা নতুন সরকার আসলো যারা পরিষ্কার করে অনুপ্রবেশকারীদেরকে বাইরে পাঠানোর উদ্যোগ নিচ্ছে। ফলে এবং এটা তুমি ঠিকই বলেছো যে জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত একটা বিষয়, এটা দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অবহেলা করেছেন। শুধু অবহেলা করেছেন তা নয়, ভারতবর্ষের যে সংহতি, জাতীয় সংহতি, তার সাথে তিনি কম্প্রোমাইজ করেছেন। নতুন সরকার আর পুরনো সরকারের তফাৎটা কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন। পুরনো সরকার যেখানে অনুপ্রবেশকারীদের উৎসাহিত করতেন আসার জন্য এবং কার্যত অস্বীকার করতেন অনুপ্রবেশকারী, তাদের জন্য নানা রকম আয়োজন করতেন এই রাজ্যে রাখার জন্য, সেখানে শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিয়েছেন যত তাড়াতাড়ি পারো তাদেরকে বিদেয় করো, কারণ আমাদের রাজ্যের মানুষের জন্য, স্বার্থের জন্যই, তাদের সম্পদের ভাগের জন্যই এই কেন বহিরাগতরা এই রাজ্যে থাকবে। একেবারে বিশ্বনাথ শুরুই করলেন কন্ট্রাস্ট দিয়ে, আমি কন্ট্রাস্টের বৃত্তটা আরেকটু বড় করি। মুখ্যমন্ত্রী যখন এদের উদ্দেশ্যে, অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলছেন ভাগো এখান থেকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আবার আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন। দেখাবো, তারপর মনিদার কাছে আসবো। দেখুন, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ, যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। মণিশঙ্কর চট্টোপাধ্যায়, দেখুন, দেশের নিরাপত্তা ব্যবস্থাটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আমি বলছি যে সত্যি সত্যি আজকের দিনে যদি যারা অনুপ্রবেশ ঘটেছে তাদেরকে যদি তাদের দেশে ফেরাতে হয়, এটা নিয়ে তো কারো আপত্তি থাকার কথা না। পপুলেশন গ্রোথটা তো একটা আমাদের ভারতবর্ষের জন্য মানে পিছিয়ে পড়ার একটা অন্যতম কারণ হচ্ছে পপুলেশন গ্রোথ, তার সঙ্গে অনুপ্রবেশ থাকতে পারে। যেমন আসামের মুখ্যমন্ত্রী নিজেই বলেছে, আমি বলি শুভ্র, শুধু পশ্চিমবঙ্গ নয়, আসামের মুখ্যমন্ত্রী বলছেন 42% অনুপ্রবেশ ঘটেছে সেখানটাতে, সেখানেও এরকম দেখা উচিত। ফলে আমার কথা হচ্ছে, তাহলে বিএসএফ কি তাদেরকে ঢুকতে সাহায্য করেছিল নাকি বিজেপি তাদেরকে যেতে বাধ্য করছে, কোনটা ঠিক? আমি বলছি বিএসএফ তো তখনও সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল, এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট। অনুপ্রবেশটা হলো, মূল সমস্যা হচ্ছে আমাদের রসদে, আমাদের সম্পত্তিতে। আপনি ভুলে যাচ্ছেন মনিদা, আপনি ভুলে যাচ্ছেন খাগড়াগড় বিস্ফোরণে যার নাম জড়িয়েছিল তারা হচ্ছে জামাত, জেএমবি জঙ্গির নাম জড়িয়েছিল। অনুপ্রবেশ সমস্যা না থাকলে ওই ঘটনা দেখতে হয় আমাদের। কে কি বলেছে সেটা নিয়ে, যে অন্যায় বলবে সেটা নিয়ে তো আমরা অন্যায় বলবো। যদি অনুপ্রবেশ বাংলাদেশ থেকে এখানে কেউ ঘটিয়ে থাকে সেটা তো আমরা নিন্দাই করব। যদি এখানে বাংলাদেশের লোকগুলোকে আশ্রয় দেওয়ার কথা বলা হয়েছিল, আমি একটা কথা বলবো না, আমি একটা কথা বলি, ঠিকমতো অ্যাক্ট করেনি, যার জন্য খাগড়াগড় বিস্ফোরণের পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই ঘটনা ঘটিয়েছে
ভারতের সেন্ট্রাল এজেন্সি তার কথায় গোটা পাকিস্তান জুড়ে উল্লাস বয়ে গিয়েছিল। উনি দেশকে কতটা ভালোবাসেন এটা তার দ্বারা না, এটা উনি বলেছিলেন কি বলেননি? উনি এটা বলেছিলেন কি বলেন? আমি বলছি না না প্লিজ, আমি যদি বলি এটাই জানতে চাই বাংলাদেশিদেরকে মমতা ব্যানার্জি এটা বলেছিলেন কি বলেন? আমি যদি বলি সব বাংলাদেশিদেরকে আমি এখানে থাকতে দেব, মমতা ব্যানার্জি এটা বলেছিলেন কি বলেন? আমি দুজনকে থামালাম। সলিলদা, দেখো তুমি ইন্টারনাল সিকিউরিটি কিন্তু আভ্যন্তরীণ সিকিউরিটি যেটা, সেটা কি পশ্চিমবঙ্গ সরকার অস্বীকার করতে পারে? আজকে তুমি বলো তো, নওদা আর হরিহর পাড়ায় জঙ্গি সাদরাদি, ওকে ধরতে আসাম থেকে লোক এসে ধরে নিয়ে চলে গেল। খাগড়াগড়েতে শেখ সুমন বলল যে টেলিভিশন বাস্ট হয়েছে। ক্যানিংয়ে কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে গেল জাভেদ মুন্সিকে, যে 9/11-এর যে মেইন কনস্পিরেটর, তার সঙ্গে তার ছেলের সঙ্গে গিয়ে মিটিং করে এসছে, তাকে ধরে নিয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ ভোটার কার্ড, আধার কার্ডের নকল পাওয়া গেছে, দিনের পর দিন পাওয়া গেছে। আমি বলছি এটাই হচ্ছে দুর্ভাগ্যের, যে এত বছর পর্যন্ত এই একেবারে যেটা ডিটেক্ট, ডিলিট অ্যান্ড রিপোর্ট, এইটা অনেক আগে শুরু হওয়ার কথা ছিল, দেরিতে হলেও সেটা হচ্ছে। এইটা একটা স্বস্তির জায়গা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।